এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ সবগুলো অধ্যায় একসাথে আমরা শুরু করছি। এমসিকিউ টপিক হিসেবে রয়েছে প্রথম অধ্যায় মৎস্য চাষ, দ্বিতীয় অধ্যায় পোল্ট্রি পালন, তৃতীয় অধ্যায় পশুপালন এবং চতুর্থ অধ্যায় বনায়ন। আমরা শুরু করছি। এ পর্যায়ে শুরু করছি প্রথম অধ্যায় মৎস্য চাষ। কোনটি রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য? কোনটি? সেটি হচ্ছে কি দেহ রূপালী বর্ণের। রাজপুঁটির দেহ চ্যাপ্টা উপবৃত্তাকার এবং এর গায়ের রং কি চকচকে রূপালী বর্ণের। মাছে শতকরা কত ভাগ প্রোটিন আছে? কত ভাগ? সেটি হচ্ছে কি যে 15 থেকে 25 ভাগ প্রোটিন আছে। মাছ হলো প্রাণীজ আমিষের অন্যতম প্রধান উৎস। মাছের দৈহিক গঠনের প্রায় 15 থেকে 25% অংশই কি প্রোটিন। অল্প সময়ে মাছ সংরক্ষণের জন্য কোন পদ্ধতি সর্বোৎকৃষ্ট? কোন পদ্ধতি? সেটি হচ্ছে কি বরফজাতকরণ। যখন মাছকে খুব অল্প সময়ের জন্য বা স্বল্প দূরত্বে পরিবহনের জন্য তাজা রাখতে হয় তখন বরফজাতকরণ সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। মাছ খবি খায় কোনটির অভাব হলে? খবি খায় হচ্ছে কি অক্সিজেন এর অভাব হলে। পুকুরে যখন দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যায় তখন মাছ শ্বাস নেওয়ার জন্য পানির উপরিভাগে চলে আসে এবং মুখ বের করে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার চেষ্টা করে। একেই কি খবি খাওয়া বলা হয়। কোনটি নোনা পানিতে চাষযোগ্য? লোনা পানিতে চাষযোগ্য হচ্ছে কি যে বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি প্রধানত লোনা পানি বা নোনা পানিতে অর্থাৎ উপকূলীয় এলাকায় ঘিরে চাষ করা হয়। অন্যদিকে অন্যান্য যে অপশনগুলো রয়েছে যেমন গলদা চিংড়ি, এগুলো কি এই গলদা চিংড়িগুলো স্বাদু পানিতে চাষ করার উপযোগী। কোন পদ্ধতির মাধ্যমে মাছকে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়? কোন পদ্ধতির মাধ্যমে? টিনজাতকরণের মাধ্যমে মাছকে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। ক্যানিং বা টিনজাতকরণ পদ্ধতিতে মাছকে বায়ুরোধক টিনে রেখে উচ্চ তাপে প্রক্রিয়াজাত করা হয়, যার ফলে এটি বছরের পর বছর কি নিরাপদ ও পচনমুক্ত অবস্থায় সংরক্ষণ করা সম্ভব হয়। পুকুরে মাটি পানি অম্ল ও দূষণমুক্ত করতে কি প্রয়োগ করা হয়? পুকুরের মাটি অম্ল ও দূষণমুক্ত করতে কি চুন প্রয়োগ করা হয়। চুন পুকুরের মাটি ও পানির অম্লত্ব বা অ্যাসিডিটি দূর করে নিরপেক্ষ পরিবেশ তৈরি করে। পাশাপাশি এটি পানির বিষাক্ত গ্যাস ও জীবাণু ধ্বংস করে পানিকে পরিষ্কার করতে সাহায্য করে। নাইলোটিকা মাছ কোন দেশ হতে প্রথম বাংলাদেশে আনা হয়? কোন দেশ হতে? থাইল্যান্ড হতে প্রথম বাংলাদেশে আনা হয়। 1974 সালে প্রথম থাইল্যান্ড থেকে নাইলোটিকা মাছ বাংলাদেশে আনা হয়েছিল। দ্রুত বর্ধনশীল ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতার কারণে এটি দ্রুত জনপ্রিয়তা পায়। কোন মাছ বিপদের সময় মুখের ভিতর পোনা রাখে? কোন মাছ? নাইলোটিকা মাছ বিপদের সময় মুখের ভিতর পোনা রাখে। নাইলোটিকা মাছের মা পোনাদের প্রতি এক অদ্ভুত মৈত্রী দেখা যায়। কোনো বিপদ দেখলে বা শত্রু এলে মা নাইলোটিকা ছোট পোনাগুলোকে নিজের মুখের গহ্বরে রেখে ঢেকে নিরাপদে রাখে। পুকুরে মাটি ও পানির অম্লত্ব দূর করা যায় কি দিয়ে? চুন দিয়ে দূর করা যায় এটিকে। পুকুরের পিএইচ কমে গিয়ে পানির অম্লীয় বা অ্যাসিডিটি যদি বাড়িয়ে দেয় তবে কি চুন প্রয়োগ করা হয়, যা পিএইচের মান যেটা আছে পিএইচের মানকে বাড়িয়ে পানিকে মাছ চাষের উপযোগী করে তোলে। মাছের ড্রপসি রোগের কারণ কোনটি? মাছের ড্রপসি রোগের কারণ হচ্ছে কি ব্যাকটেরিয়া। ড্রপসি একটি ভয়ঙ্কর ব্যাকটেরিয়াজনিত রোগ। এই রোগ হলে মাছের পেটে পানি জমে পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং আইসগুলো খাড়া হয়ে ওঠে। মাছ নিরাপদে সংরক্ষণ পদ্ধতি কয়টি? দুইটি পদ্ধতিতে নিরাপদভাবে সংরক্ষণ করা হয়। এক হচ্ছে প্রচলিত বা সনাতন পদ্ধতি যেমন শুটকিকরণ, লবণজাতকরণ ইত্যাদি, এবং দুই হচ্ছে কি আধুনিক বা বাণিজ্যিক উন্নত পদ্ধতি যেমন বরফজাতকরণ, টিনজাতকরণ ইত্যাদি। নিচের কোনটি রাক্ষুসে মাছ? রাক্ষুসে মাছ হচ্ছে কোনটা? চিতল। চিতল মাছকে রাক্ষুসে মাছ বলা হয়। চিতল, বোয়াল, শোল, গজার এরা হচ্ছে কি শিকারী মাছ। পুকুরে ছোট ছোট মাছ ও পোনা খেয়ে ফেলে বলে কি এদেরকে রাক্ষুসে মাছ বলা হয়। ফরমালিন দেয়া মাছ চেনার উপায় কোনটি? উপায় হচ্ছে কি ফুলকা কালচে হয়। তাজা মাছের ফুলকা থাকে লাল টকটকে, কিন্তু ফরমালিন দেওয়া হলে রক্ত জমাট বেঁধে রাসায়নিক বিক্রিয়ায় ফুলকা স্বাভাবিক লাল রং হারিয়ে কালচে ও বিবর্ণ হয়ে পড়ে।
স্বাদু পানিতে কোন চিংড়ি চাষ করা হয়? গলদা চিংড়ি। গলদা চিংড়িটা কি স্বাদু পানিতেও চাষ করা হয়। গলদা চিংড়ি মিঠা বা স্বাদু পানির চিংড়ি হিসেবে পরিচিত। ইলিশ মাছ কোন পদ্ধতিতে সংরক্ষণ করা হয়? এটি কি লবণজাতের মাধ্যমে সংরক্ষণ করা হয়। বাংলাদেশে ইলিশ সংরক্ষণের সবচেয়ে জনপ্রিয় ও প্রাচীন ঐতিহ্যবাহী পদ্ধতি হলো নোনা ইলিশ তৈরি বা লবণজাতকরণ। লবণ দিলে মাছের ভেতরে থাকা পানি শুকিয়ে যায় এবং পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কাজ করতে পারে না। রাইপেনিং করা হয় কোনটিতে? রাইপেনিং করা হয় কোনটাতে? লবণজাতকরণে। মাছ লবণজাত করার পর নির্দিষ্ট সময় রেখে দিলে লবণের প্রভাবে মাছে এক ধরনের বিশেষ স্বাদ, সুগন্ধ ও টেক্সচার তৈরি হয়। এই পরিপক্কতা লাভের প্রক্রিয়াকে কি বলা হয়? রাইপেনিং বলা হয়। রোটেনন পাউডার পুকুরে প্রয়োগ করা হয় কেন? কারণটা হচ্ছে কি রাক্ষসে মাছ মারার জন্য বা ধ্বংস করার জন্য। রোটেনন হচ্ছে এমন একটি উদ্ভিদজাত বিষ, নতুন করে মাছের পোনা ছাড়ার আগে পুকুরে অনাকাঙ্ক্ষিত রাক্ষসে বা ক্ষতিকারক মাছ মেরে ফেলে পুকুর পরিষ্কার জন্য এটি দেওয়া হয়, রোটেনন পাউডার। পুকুরে সার প্রয়োগের কতদিনের মধ্যে পোনা ছাড়তে হয়? 7 দিনের মধ্যে পোনা ছাড়তে হয়। পুকুরে সার প্রয়োগ করার পর তা থেকে প্লাঙ্কটন অর্থাৎ প্রাকৃতিক খাদ্য তৈরি হতে প্রায় 1 সপ্তাহ বা 7 দিন সময় লাগে। পানি হালকা সবুজ বর্ণ ধারণ করলে বুঝতে হবে পোনা ছাড়ার সঠিক সময় হয়েছে। মাছের লেজ ও পাখনা পচা রোগ এর কারণ কি? রোগের কারণ হচ্ছে কি ব্যাকটেরিয়া। এটি ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ঘটে থাকে। পানি দূষিত হলে বা পুষ্টির অভাব হলে মাছের লেজ ও পাখনা পচে খসে পড়তে থাকে। মাছে কোন খাদ্য উপাদানটি বেশি থাকে? আমিষের পরিমাণ বেশি থাকে। মাছকে আমরা আমিষের খনি বলি। দৈহিক বৃদ্ধি ও ক্ষয়পূরণের জন্য প্রয়োজনীয় সকল প্রকার এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড মাছে প্রচুর পরিমাণে বিদ্যমান। মাছ পানি থেকে কি গ্রহণ করে? গ্রহণ যেটা করে সেটা হচ্ছে কি দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। মানুষ বাতাসে থাকা মুক্ত অক্সিজেন ফুসফুসের সাহায্যে গ্রহণ করে, আর মাছ পানিতে মিশে বা দ্রবীভূত হয়ে থাকা অক্সিজেন ফুলকার সাহায্যে সেকে নিয়ে শ্বসন কার্য বা শ্বাসকার্য চালায়। গলদা চিংড়ির জন্য উপযোগী পানির পিএইচ কোনটি? গলদা চিংড়ির জন্য উপযোগী পানির পিএইচ হচ্ছে কত? যে 7.5 থেকে 8.5। গলদা চিংড়ির ভালো বৃদ্ধি ও খোলস বদলানোর জন্য হালকা ক্ষারীয় পানি প্রয়োজন, যার আদর্শ পিএইচ 7.5 থেকে 8.5। চিংড়ি মাছ কখন খাবার গ্রহণ করে? রাতে খাবার গ্রহণ করে। চিংড়ি মূলত নিশাচর। এরা দিনের বেলায় পুকুরের তলার কাদার মধ্যে কি লুকিয়ে থাকে এবং রাতের আধারে খাদ্য অন্বেষণ ও গ্রহণ করে। ব্ল্যাক টাইগার নামে পরিচিত চিংড়ি কোনটি? ব্ল্যাক টাইগার নামে পরিচিত চিংড়ি হচ্ছে কি বাগদা চিংড়ি। কোন চিংড়ি? বাগদা। বাগদা চিংড়ির গায়ে বা খোলসে বাঘের মতো গাঢ় ডোরাকাটা দাগ থাকে বলে আন্তর্জাতিক বাজারে একে ব্ল্যাক টাইগার নামে ডাকা হয়। চিংড়ির মারাত্মক রোগ কোনটি? চিংড়ির মারাত্মক রোগ হচ্ছে কি সাদা দাগ। ভাইরাসজনিত এই সাদা দাগ রোগটি চিংড়ি চাষের সবচেয়ে মরণব্যাধি। এই রোগ হলে চিংড়ির মাথার খুলি ও গায়ে ছোট ছোট সাদা ফোঁটা দাগ দেখা যায় এবং দ্রুত সব চিংড়ি কি মারা যায়। মাছ কোন অঙ্গের সাহায্যে শ্বাস নেয়? কোন অঙ্গের সাহায্যে? ফুলকার সাহায্যে শ্বাস নেয়। মানুষ যেমন ফুসফুস এর সাহায্যে শ্বাসকার্য চালায়, তেমনি মাছের প্রধান শ্বাসঙ্গ হলো ফুলকা। মাছের সম্পূরক খাদ্যে কি পরিমাণ আমিষ থাকবে? কি পরিমাণ? সেটা হচ্ছে কি 20 থেকে 30% আমিষ থাকবে। মাছের দ্রুত দৈহিক বৃদ্ধির জন্য সম্পূরক খাদ্যে সুষম উপাদান প্রয়োজন, যার মধ্যে কমপক্ষে 20 থেকে 30 ভাগ আমিষ বা প্রোটিন থাকা বাধ্যতামূলক। মাছের সম্পূরক খাদ্য কোনটি? চালের গুঁড়া হচ্ছে কি মাছের সম্পূরক খাদ্য। পুকুরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া যে প্লাঙ্কটন আছে, সেই প্লাঙ্কটন ছাড়াও মাছকে দ্রুত বাড়ানোর জন্য বাহির থেকে যে খাদ্য, যেমন চালের গুঁড়া, গম বা সরিষার খৈল দেওয়া হয়, তাই হচ্ছে কি সম্পূরক খাদ্য। মাছের তেলে কোন ধরনের অ্যাসিড পাওয়া যায়? ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। মাছের চর্বি বা তেলে থাকে অত্যন্ত উপকারী অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে ওমেগা 3, যা মানুষের হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। আবাসস্থল অনুযায়ী মৎস্য সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্বাদু পানির মাছ, 2 হচ্ছে ঈষৎ লোনা পানির মাছ, এবং 3 হচ্ছে কি সামুদ্রিক বা লোনা পানির মাছ। রাজপুঁটি মাছ কোন দেশ থেকে আমদানি করা হয়? কোন দেশ থেকে? থাইল্যান্ড থেকে আমদানি করা হয়। উন্নত জাতের রাজপুঁটি বা থাই সরপুঁটি যেটা, এটা কি থাইল্যান্ড থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছিল।
নাইলোটিকা চাষে পুকুরের পানির গভীরতা কত হওয়া উত্তম? নাইলোটিকা চাষে পুকুরের পানির গভীরতা হচ্ছে কি 1.5 মিটার থেকে 2 মিটার হওয়া উত্তম। নাইলোটিকা চাষের জন্য পুকুরে সঠিক সূর্যালোক ও তাপমাত্রা বজায় রাখা জরুরি। এজন্য পানির গভীরতা 1.5 মিটার থেকে 2 মিটার রাখা সবচেয়ে আদর্শ। এ পর্যায়ে আমরা শুরু করছি দ্বিতীয় অধ্যায়, পোল্ট্রি পালন। কোনটি উন্নত মানের ব্রয়লারের জাত? কোনটি? সেটি হচ্ছে কি স্টারব্রো। ব্রয়লার মূলত মাংস উৎপাদনের জন্য দ্রুত বাড়ে। স্টারব্রো একটি উন্নত জাতের মাংস উৎপাদনকারী ব্রয়লার মুরগি। মুরগির বাচ্চাকে তাপ দেওয়ার ঘরকে কি বলে? মুরগির বাচ্চাকে তাপ দেওয়ার ঘরকে বলা হয় হচ্ছে কি ব্রুডার হাউস। ব্রুডিং শব্দের অর্থ হলো উষ্ণতা বা তাপ দেওয়া, তাই মুরগির ছোট বাচ্চাকে কৃত্রিমভাবে প্রয়োজনীয় কৃত্রিম তাপমাত্রা বা তাপ দেওয়ার ঘরকে কি ব্রুডার হাউস বলা হয়। ডিম ফোটানোর জন্য আধুনিক যন্ত্রটির নাম কি? আধুনিক যন্ত্রটির নাম হচ্ছে কি ইনকিউবেটর। বাণিজ্যিকভাবে একসাথে শত শত বা হাজার হাজার ডিম থেকে কৃত্রিম উপায়ে বাচ্চা ফোটাতে ইনকিউবেটর ব্যবহার করা হয়। মুরগির জাত কোনটি? মুরগির জাত হচ্ছে কোনটা? আসিল। আসিল হলো ভারত ও বাংলাদেশে একটি বিখ্যাত ঐতিহ্যবাহী লড়াইয়ের মুরগির জাত। কোনটি ডিম উৎপাদনকারী হাঁসের জাত? ডিম উৎপাদনকারী হাঁসের জাত হচ্ছে কি খাকি ক্যাম্পবেল। খাকি ক্যাম্পবেল হাঁস ডিম উৎপাদনের জন্য অত্যন্ত জনপ্রিয়। বছরে প্রায় 250 থেকে 300টি ডিম দেয়। তাই এখানে সঠিক উত্তর কি খাকি ক্যাম্পবেল। ডিম উৎপাদনের জন্য বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় মুরগির জাত কোনটি? সর্বাপেক্ষা জনপ্রিয় মুরগির জাত হচ্ছে কি যে হোয়াইট লেগহর্ন। ডিম উৎপাদনের ক্ষেত্রে হোয়াইট লেগহর্ন সারা বিশ্বের সেরা। এই জাতের মুরগি বছর প্রায় 250 থেকে 300টি পর্যন্ত সাদা ডিম দিয়ে থাকে। মুরগির গাম্বর রোগটি সর্বপ্রথম শনাক্ত করা হয় কোন দেশে? সর্বপ্রথম শনাক্ত করা হয় আমেরিকায়। 1962 সালে যুক্তরাষ্ট্রের দেলোয়ার রাজ্যের গাম্বরো নামক স্থানে মুরগির এই মারাত্মক সংক্রামক রোগটি প্রথম দেখা যায় বলে এর নামকরণ করা হয় গাম্বরো। কোয়েল পাখির আদিনিবাস কোন দেশ? আদিনিবাস হচ্ছে কোন দেশ? জাপান। কোয়েল পালন সহজ এবং কি কম জায়গায় হয়। গৃহপালিত কোয়েলের উৎপত্তি ও আদিনিবাস প্রধানত জাপানে। মাংস উৎপাদনের জন্য বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় হাঁসের জাত কোনটি? হাঁসের জাত হচ্ছে কোনটা? পেকিন। দ্রুত দৈহিক বৃদ্ধি এবং বেশি মাংসের জন্য পেকিন জাতের হাঁস বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয়। কোনটি কুচে মুরগি? কুচে মুরগি হচ্ছে কি তা দেয়া মুরগি। গ্রাম বাংলায় যে মুরগি ডিমের উপর বসে ডিমের তাপ দেয় বা বাচ্চার যত্ন নেওয়ার জন্য তা দেয় তাকে কি স্থানীয় ভাষায় কুচে মুরগি বলা হয়। ডিম পাড়া মুরগির জন্য কত ঘন্টা আলো প্রয়োজন? কত ঘন্টা? 14 থেকে 16 ঘন্টা আলো প্রয়োজন। আলো মুরগির প্রজনন অঙ্গকে উদ্দীপিত করে এবং ডিমের যে উৎপাদন আছে সেটা বাড়ায়। তাই পূর্ণাঙ্গ লেয়ার মুরগির ক্ষেত্রে দৈনিক 14 থেকে 16 ঘন্টা আলো প্রয়োজন। ইনকিউবেটরে কত দিনে মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয়? 21 দিনে। ইনকিউবেটরে কৃত্রিমভাবে তাপ দেওয়ার ফলে 21 দিনের মাথায় মুরগির ডিম ফেটে বাচ্চা বের হয়। কোন হাঁস সমুদ্রের লবণাক্ত পানিতে চাষ হয়? কোন হাঁস? সেটা হচ্ছে কি যে জিন্ডিং। জিন্ডিং হাঁসটি বা জিন্ডিং জাতের হাঁস বেশি লবণাক্ততা সহ্য করতে পারে, তাই বাংলাদেশের উপকূলীয় ও নোনা পানির অঞ্চলের জন্য কি এটি বিশেষভাবে উপযোগী। কোনটি ডিম উৎপাদনকারী হাঁসের জাত? ডিম উৎপাদনকারী হাঁসের জাত হচ্ছে কোনটা? যে খাকি ক্যাম্পবেল। খাকি ক্যাম্পবেল ডিম উৎপাদনের শীর্ষে। এটি বছরের বেশিরভাগ সময়ে নিয়ম করে প্রচুর পরিমাণে ডিম দিতে পারে এই জাতের হাঁস। হাঁসের সবচেয়ে মারাত্মক রোগ কোনটি? হাঁসের সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে কোনটা? প্লেগ রোগ। ডাক প্লেগ ভাইরাসজনিত একটি অতীব মারাত্মক রোগ, যাতে আক্রান্ত হলে খামারের হাঁস দ্রুত এবং অতি মহামারী আকারে মারা যায়। ল্যান্টিং পদ্ধতিতে পালন করা হয় কোনটি? কোনটি পালন করা হয়? হাঁস পালন করা হয়। হাঁসকে দলবদ্ধভাবে বিশেষ খোলা জায়গায় বা নালায় নির্দিষ্ট ব্যবস্থাপনা মেনে চড়া ও পালনের যে কৌশল সেটি হচ্ছে কি হাঁস পালনের ল্যান্টিং পদ্ধতি। হাঁসের কলেরা রোগের কারণ কি? কলেরা রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। হাঁসের কলেরা হলো একটি মারাত্মক সংক্রামক রোগ যা ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে ঘটে থাকে।
নিচের কোনটি হাঁসের জন্য মারাত্মক রোগ? হাঁসের জন্য মারাত্মক রোগ হচ্ছে কোনটা? ডাক প্লেগ। ভাইরাস দ্বারা আক্রান্ত এই ডাক প্লেগ রোগ হলে হাঁসের মৃত্যুর হার খুব বেশি বেড়ে যায়। এটি হাঁসের জন্য কি সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি রোগ। রাজহাঁসের জাত কোনটি? রাজহাঁসের জাত হচ্ছে কোনটা? অ্যামডেন। অ্যামডেন হলো ধবধবে সাদা রঙের ভারী আকারের একটি বিখ্যাত আন্তর্জাতিক রাজহাঁসের কি জাত? কোনটি দেশি হাঁসের জাত? দেশি হাঁসের জাত হচ্ছে কোনটা? নাগেশ্বরী। নাগেশ্বরী আমাদের সিলেট, সুনামগঞ্জ, হাওর অঞ্চলের নিজস্ব ঐতিহ্যবাহী স্থানীয় দেশি হাঁসের অন্যতম একটি প্রধান জাত। কোনটি মুরগির পরজীবী ঘটিত রোগ? পরজীবী ঘটিত রোগ হচ্ছে কোনটা? রক্ত আমাশয়। রক্ত আমাশয় এক ধরনের প্রোটোজোয়া ও এককোষী পরজীবীর কারণে হয়, যা মুরগির অন্ত্র বা পরিপাকতন্ত্রকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। মুরগির পা ও ডানা অবশ হয় কোন রোগ হলে? কোন রোগ হলে? মারেক্স রোগ হলে। মারেক্স হলো একটি ভাইরাসজনিত রোগ, যার প্রধান লক্ষণ হলো মুরগির স্নায়ু আক্রান্ত হয়ে পা ও ডানা অবশ বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। ব্রুডার হাউসে কতদিনে বাচ্চাকে তাপ দেওয়া হয়? কতদিন? 1 থেকে 21 দিন পর্যন্ত তাপ দেওয়া হয়। মুরগির বাচ্চার শরীরে প্রথম কয়েক সপ্তাহ পালক পূর্ণাঙ্গ হয় না, তাই জন্মের প্রথম 1 দিন থেকে 21 দিন বা 3 সপ্তাহ পর্যন্ত ব্রুডার হাউসে কৃত্রিমভাবে তাপ দিতে হয়। মুরগির বাচ্চাকে তাপ দেওয়ার পদ্ধতিকে কি বলে? তাপ দেওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে কি? ব্রুডিং। ছোট বাচ্চার শারীরিক তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য যে বিশেষ উপায়ে তাপ বা সেবা দেওয়া হয়, সেই পুরো প্রক্রিয়াটিকে কি বলা হয়? ব্রুডিং বলা হয়। মুরগির নবজাতক বাচ্চাকে কি বলা হয়? মুরগির নবজাতক বাচ্চাকে বলা হচ্ছে কি? বেবিচিক। সদ্য ডিম থেকে ফোটা বা খুব ছোট মুরগির বাচ্চাকে পোল্ট্রি বিজ্ঞানের ভাষায় বেবিচিক বলা হয়। মুরগির বসন্ত রোগের লক্ষণ কোনটি? বসন্ত রোগের লক্ষণ হচ্ছে কি? যে চোখের পাশে গুটি হয়। ফাউল পক্স বা বসন্ত রোগ হলে মুরগির পালকহীন অংশ যেমন কপাল, ঝুঁটি, ঠোঁট ও চোখের চারপাশে ছোট ছোট কি গুটিকা বা ফোকাস দেখা যায়। কোন পদ্ধতিতে বাণিজ্যিক ভিত্তিক মুরগি পালন অধিক লাভজনক? কোন পদ্ধতিতে? খাঁচা পদ্ধতিতে। খাঁচা পদ্ধতিতে কম জায়গায় অনেক বেশি মুরগি রাখা যায়, খাবারের অপচয় কম হয় এবং ডিম সহজে সংগ্রহ ও পরিষ্কার করা যায়। মুরগি পালনের কয়টি পদ্ধতি? 3টি পদ্ধতি। একটা হচ্ছে কি মুক্ত পদ্ধতি, আরেকটা হচ্ছে অর্ধমুক্ত পদ্ধতি এবং 3 হচ্ছে কি আবদ্ধ বা নিবিড় পদ্ধতি। যে সমস্ত ডিম থেকে বাচ্চা উৎপাদিত হয় না তাকে কি বলে? তাকে বলা হচ্ছে কি অনুর্বর ডিম। যে ডিমে শুক্রাণু দ্বারা ডিম্বাণুর নিষেক ঘটে না, তা থেকে কখনোই বাচ্চা হয় না, একে অনুর্বর ডিম বলা হয় এবং কি একে কি খাওয়ার ডিমও বলা হয়। লেঘর্ন জাতের মুরগি বছরে কতটি ডিম দেয়? কতটি ডিম দেয়? 250 থেকে 300টি। হোয়াইট লেঘর্ন হলো পৃথিবীর অন্যতম সেরা ডিম পাড়া জাত ও উপযুক্ত পরিচর্যা পেলে এরা বছরে গড়ে প্রায় 250 থেকে 300টিরও বেশি ডিম প্রদান করে থাকে। লেয়ার খামার কি? লেয়ার খামার হচ্ছে কি যে ডিম উৎপাদন খামার। পোল্ট্রি শিল্পে বাণিজ্যিক ভিত্তিতে ডিম উৎপাদনের জন্য যেসব মুরগি পালন করা হয় সেগুলোকে কি লেয়ার বলা হয় এবং এদের খামারকে কি লেয়ার খামার বলে। ব্রয়লার মুরগির ঘরের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত? কত ডিগ্রি? 18 থেকে 21 ডিগ্রি বা 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত। বয়স্ক ব্রয়লার মুরগির জন্য আদর্শ ও আরামদায়ক পরিবেশের তাপমাত্রা হলো 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত গরমে মুরগির স্ট্রোক বা দৈহিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। এ পর্যায়ে আমরা শুরু করছি 3য় অধ্যায় পশুপালন। যে গাভী সবসময় গরম অবস্থায় থাকে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে কি বোলার বলা হয়। হরমোনের তারতম্যের কারণে কিছু গাভী প্রতিনিয়ত বা ঘন ঘন গরম হওয়ার লক্ষণ দেখায়, এদেরকে বিজ্ঞানসম্মত পরিভাষায় বোলার গাভী বলা হয়। জিহ্বা ও লেজ কালো কোন গরুর? কোন গরুর? জার্সি গরুর। জার্সি গরুর শরীর হালকা লালচে ও বাদামি হলেও এদের বিশেষ চেনার উপায় হলো এদের জিহ্বা, মুখের চারপাশ এবং লেজের গুচ্ছ কালো রঙের হয়ে থাকে। গরুর তারকা রোগের কারণ কি? কারণ হচ্ছে কি ব্যাকটেরিয়া। তারকা একটি মারাত্মক মরণব্যাধি যা ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়ার কারণে কি ছড়িয়ে থাকে। দুগ্ধবতী গাভীর চামড়া কেমন হয়? দুগ্ধবতী গাভীর চামড়া কি পাতলা হয়।
উন্নত দুগ্ধবতী গাভীর চামড়া সবসময় পাতলা, নরম, মসৃণ ও ঢিলেঢালা হয়, যা তাদের উচ্চ মেটাবলিজম ও দুধ উৎপাদনের ক্ষমতার লক্ষণ। গরুর 1 বছরের কম বয়সী পুরুষ বাচ্চাকে কি বলে? পুরুষ বাচ্চাকে বলা হচ্ছে কি এরে বাছুর বলা হয়। 1 বছরের কম বয়সী অপত্য গরুকে বাছুর বলে। এর মধ্যে পুরুষ হলে এরে বাছুর এবং স্ত্রী হলে বকনা বাছুর বলা হয়। সংরক্ষিত সবুজ ঘাসকে কি বলে? সংরক্ষিত সবুজ ঘাসকে বলা হচ্ছে কি সাইলেজ। রসালো ও সবুজ ঘাসকে বায়ুরুদ্ধ অবস্থায় পচিয়ে সংরক্ষণ করাকে সাইলেজ বলে, আর ঘাস শুকিয়ে সংরক্ষণ করলে তাকে হে বলে। মুর্রা মহিষের উৎপত্তিস্থল কোথায়? মুর্রা মহিষের উৎপত্তিস্থল হচ্ছে কোথায়? ভারতে। মুর্রা মহিষ উন্নত মানের দুধ উৎপাদনের জন্য বিখ্যাত। এদের মূল উৎপত্তিস্থল হলো ভারতের হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যে। গরুর তারকা রোগের কারণ কি? গরুর তারকা রোগের কারণ হচ্ছে কি ব্যাকটেরিয়া। তারকা রোগ রোদ বৃষ্টি সহ্যকারী ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক স্পোর গঠনকারী ব্যাকটেরিয়া দিয়ে তৈরি হয়। উন্নত চামড়া উৎপাদনকারী ছাগলের জাত কোনটি? উন্নত চামড়া উৎপাদনকারী ছাগলের জাত হচ্ছে কি ব্ল্যাক বেঙ্গল। বাংলাদেশের স্থানীয় জাত ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া অত্যন্ত সূক্ষ্ম, নরম ও টেকসই হয়। আন্তর্জাতিক বাজারে এবং আন্তর্জাতিকভাবে এটি সবচেয়ে উন্নত মানের চামড়া হিসেবে স্বীকৃত। বাছুরকে শাল দুধ খাওয়ানোর প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগ প্রতিরোধ বৃদ্ধি করা। বাছুর জন্মের প্রথম 3 থেকে 4 দিন গাভীর ওলান থেকে যে ঘন দুধ পাওয়া যায় তাকে শাল দুধ বলা হয়। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে যা বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রেড চিটাগাং কিসের জাত? রেড চিটাগাং হচ্ছে কি একটি গরুর জাত। রেড চিটাগাং হলো বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের লাল রঙের একটি অন্যতম বিখ্যাত ও দেশীয় গরুর জাত। নিচের কোনটি শঙ্কর জাতের গরু? শঙ্কর জাতের গরু হচ্ছে কোনটা? যে হলস্টেন ফ্রিজিয়ান। হলস্টেন ও ফ্রিজিয়ান জাতের শঙ্করায়নে তৈরি হলস্টেন ফ্রিজিয়ান একটি বহুল প্রচলিত শঙ্কর জাত যা পৃথিবীতে সবচেয়ে বেশি কি দুধ দেয়। শঙ্কর জাতের গরু পালনের প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে কি যে অধিক দুধ উৎপাদন করা। দেশীয় গরুর সহনশীলতার সাথে বিদেশি গরুর উচ্চ দুধ উৎপাদন ক্ষমতার মিশ্রণ ঘটিয়ে বেশি পরিমাণে দুধ পাওয়ার জন্য শঙ্কর জাতের গরু তৈরি ও পালন করা হয়। জার্সি জাতের গরুর উৎপত্তিস্থল কোথায়? জার্সি জাতের গরুর উৎপত্তিস্থল হচ্ছে কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ড চ্যানেলের জার্সি দ্বীপ থেকে এই জাতটির উৎপত্তি ও নামকরণ করা হয়েছে। দুধের ভেজাল নির্ণয়ের যন্ত্রের নাম কি? দুধের ভেজাল নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে কি ল্যাক্টোমিটার। ল্যাক্টো শব্দটি দুধের সাথে সম্পর্কিত। দুধের আপেক্ষিক গুরুত্ব মেপে ঘনত্ব ও পানি মেশানো হয়েছে কিনা অর্থাৎ কি ভেজাল হয়েছে কিনা তা মাপতে ল্যাক্টোমিটার ব্যবহৃত হয়। সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গরুর জাত কোনটি? সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গরুর জাত হচ্ছে কি হলস্টেন ফ্রিজিয়ান। সাদা কালো দাগের হলস্টেন ফ্রিজিয়ান গরু দৈনিক গড়ে কি 25 থেকে 40 লিটার বা তারও বেশি দুধ দিয়ে থাকে, যা বিশ্বে কি সর্বাধিক। ডো কি? ডো হচ্ছে কি যে বাচ্চা দেওয়া প্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগল। ছানা ছাগলকে কীট, প্রজননক্ষম পুরুষকে বাক এবং বাচ্চা দেওয়া বয়স্ক স্ত্রী ছাগলকে ডো বলা হয়। নিচের কোনটি দুধালো গরুর জাত? দুধালো গরুর জাত হচ্ছে কোনটা? শাহিওয়াল। শাহিওয়াল হলো উপমহাদেশের অন্যতম প্রধান দুগ্ধাল জাতের গরু। ছাগলের মারাত্মক রোগ নিচের কোনটি? ছাগলের মারাত্মক রোগ হচ্ছে কোনটা? পিপিআর। পিপিআর হলো ছাগলের সবচেয়ে মারাত্মক এবং ভাইরাসজনিত সংক্রামক মরণ ব্যাধি, যাকে ছাগলের প্লেগও বলা হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগল একত্রে কয়টি বাচ্চা দেয়? একত্রে কয়টা? 2 থেকে 4টা বাচ্চা দিতে পারে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা উৎপাদন ক্ষমতা বেশি। এরা বছরে 2 বার এবং প্রতিবারে সাধারণত 2 থেকে 4টি পর্যন্ত বাচ্চা দেয়। লাল সিদ্ধি গরুর আদি বাসস্থান কোন দেশে? লাল সিদ্ধি গরুর আদি বাসস্থান কোথায়? পাকিস্তানে। লাল সিদ্ধি গরুর আদি স্থান হলো পাকিস্তানের সিন্ধ প্রদেশ বা সিন্ধু প্রদেশ। গাভীর সংখ্যা 10-এর কম হলে কিভাবে ঘর তৈরি করতে হয়? কিভাবে সারিবদ্ধভাবে বা এক সারি ঘর তৈরি করতে হয়? কম সংখ্যক অর্থাৎ 10টির কম গাভীর ক্ষেত্রে এক সারি পদ্ধতি অনুসরণ করা সহজ ও ব্যয় সাশ্রয়ী।
পশুর পরজীবীজনিত রোগ কোনটি? পশুর পরজীবীজনিত রোগ হচ্ছে কোনটা? ফিতা কৃমি। ফিতা কৃমি হলো পশুর অন্ত্রে বসবাসকারী পরজীবী। নবজাতক বাছুরের দেহ গাভীর জিহ্বা দিয়ে চেটে দেওয়ার কারণ কোনটি? গাভীর জিহ্বা দিয়ে চেটে দেওয়ার কারণ হচ্ছে কি, যাতে নিউমোনিয়া না হয়। চেটে দিলে নবজাতকের গায়ের আর্দ্রতা দ্রুত শুকায়, রক্ত সঞ্চালন বাড়ে এবং বাছুর ঠান্ডা লাগা বা নিউমোনিয়ার আক্রমণ থেকে বেঁচে যায়। পশুর শরীরের কোন অংশ ব্যবহার করে মোমবাতি তৈরি করা হয়? কোন অংশ ব্যবহার করে? চর্বি ব্যবহার করে মোমবাতি তৈরি করা হয়। পশুর দেহের চর্বি প্রক্রিয়াজাত করে প্রসাধনী, সাবান এবং কি মোমবাতি শিল্পে কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয়। পশুর খুরা রোগের কারণ কোনটি? সেটা হচ্ছে কি, জিহ্বা ও মুখে ঘা হয়। খুরা রোগ হলে পশুর মুখে, জিহ্বায় ও খুরের ফাঁকে ফুসকুড়ি বা ক্ষত তৈরি হয়, যার ফলে লালা ঝরে ও পশু খুঁড়িয়ে চলে। পশম উৎপাদনকারী ছাগলের জাত কোনটি? পশম উৎপাদনকারী ছাগলের জাত হচ্ছে কোনটা? অ্যাঙ্গোরা। অ্যাঙ্গোরা জাতের ছাগল থেকে অত্যন্ত উৎকৃষ্ট মানের পশম পাওয়া যায়, যাকে চিকিৎসা বিজ্ঞান বা বস্ত্রশিল্পে মোহেয়ার বলা হয়। খনিজ উপাদান কোন জাতীয় ঘাসে বেশি থাকে? কোন জাতীয় ঘাসে? লিউগম জাতীয় ঘাসে খনিজ উপাদান বেশি থাকে। লিউগম বা শীষ জাতীয় ঘাস যেমন খেসারি, মটর ইত্যাদিতে কি প্রোটিন ও ক্যালসিয়াম, ফসফরাসের মতো খনিজ উপাদানও সমৃদ্ধ থাকে। কোনটির অভাবে গাভীর দুগ্ধ জ্বর হয়? কোনটির অভাবে? ক্যালসিয়ামের অভাবে। বাচ্চা হওয়ার পর দুধের সাথে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বের হয়ে গেলে রক্তে ক্যালসিয়াম কমে যায়, যাকে গাভীর দুগ্ধ জ্বর বা মিল্ক ফিভার বলা হয়। কোন খামারের ঝুঁকি বেশি? বাণিজ্যিক খামারের ঝুঁকি বেশি। বাণিজ্যিক খামারে বিনিয়োগ অনেক বেশি থাকে, তাই বাজার দর, রোগবালাই বা ব্যবস্থাপনার সমস্যা হলে আর্থিক ঝুঁকির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। গাভীর বাচ্চা প্রসবের পরে কতদিন শাল দুধ দিয়ে থাকে? কতদিন? 5 থেকে 7 দিন শাল দুধ দিয়ে থাকে। বাচ্চা প্রসবের পর প্রথম কয়দিন যে ঘন, হলুদ ও পুষ্টিকর দুধ পাওয়া যায়, তা গাভী সাধারণত কি 5 থেকে 7 দিন ধরে দিয়ে থাকে। আয়তনের দিক থেকে খামার কত ধরনের? আয়তনের দিক থেকে কি খামার 2 ধরনের। এক হচ্ছে কি, যে ক্ষুদ্র বা পারিবারিক খামার, এবং আরেকটা হচ্ছে কি 2 বৃহৎ বা বাণিজ্যিক খামার। আদর্শ খাদ্য দুধের গুণাগুণ অতি সহজেই নষ্ট হয়ে যায়। আদর্শ খাদ্য দুধের গুণাগুণ অতি সহজেই নষ্ট হয়ে যায় কেন? তার কারণটা হচ্ছে কি, যে জীবাণু আক্রমণ হলে। দুধ পুষ্টিকর খাদ্য হয়, এতে খুব দ্রুত ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণুর বংশবৃদ্ধি ঘটে, যা দুধকে কি দ্রুত নষ্ট বা টক করে ফেলতে পারে। দুগ্ধ খামারের স্থায়ী ব্যয় কোনটি? স্থায়ী ব্যয় হচ্ছে কি, যে ঘর তৈরি। ঘর তৈরি বা জমি কেনা হলো স্থায়ী ব্যয়, যা একবারই করতে হয়। আর খাদ্য, অন্যান্য যে অপশন হচ্ছে খাদ্য ক্রয়, তারপর আছে চিকিৎসা ব্যয়, এগুলো হচ্ছে কি দৈনন্দিন পরিবর্তনশীল ব্যয়। পরিবহন ও কৃষিকাজের জন্য কোন জাতের গরু বেশি উপযোগী? কোন জাতের গরু? এটা কি হরিয়ানা বেশি উপযোগী। হরিয়ানা জাতের গরু দ্বৈত উদ্দেশ্যীয়, বিশেষ করে এদের ষাঁড়গুলো বেশ শক্তিশালী হওয়ায় এরা কৃষিকাজ ও গাড়ি টানার জন্য উপযুক্ত। পশুখাদ্য মোলাসেস তৈরিতে নিচের কোন সারের ব্যবহার করা হয়? মোলাসেস তৈরিতে ব্যবহার করা হয় কোনটি? ইউরিয়া সারের ব্যবহার। খড় ও চিটাগুড়ের সাথে ইউরিয়া সার মিশিয়ে ইউরিয়া প্রসেসড খড় বা ইউএমবি তৈরি করা হয়, যা পশুর প্রোটিনের চাহিদা কি মেটায়। খুরা রোগের কারণ? খুরা রোগের কারণ কি পিকরানা ভাইরাস। দুধের পাস্তুরীকরণ বলতে কি বোঝায়? পাস্তুরীকরণ বলতে বোঝায় যে দুধের খাদ্যমান ঠিক রাখা, নির্দিষ্ট তাপে দুধ ফুটিয়ে জীবাণুমুক্ত করার পাশাপাশি এর পুষ্টিমান ও প্রাকৃতিক স্বাদ ও গুণাগুণ বজায় রাখাই হচ্ছে কি পাস্তুরীকরণের প্রধান উদ্দেশ্য। পাস্তুরাইজেশন পদ্ধতি উদ্ভাবন করেন কে? উদ্ভাবন করেন কে? লুই পাস্তুর। বিজ্ঞানী লুই পাস্তুর এর নাম অনুসারেই এই প্রক্রিয়ার নাম রাখা হয়েছে পাস্তুরাইজেশন বা পাস্তুরীকরণ। দুধ পাস্তুরীকরণ করার কারণ কোনটি? কারণ হচ্ছে কি জীবাণুমুক্ত করা, দুধকে কি জীবাণুমুক্ত করা। দুধ নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করে ক্ষতিকর রোগ সৃষ্টিকারী জীবাণু বা ব্যাকটেরিয়া ধ্বংস বা মুক্ত করা হয়। গরুর দুধ কি কারণে নষ্ট হয়? নষ্ট হয় কি ব্যাকটেরিয়ার কারণে। দুধে থাকা ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটোজ শর্করাকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে, যার ফলে দুধ কেটে নষ্ট হয়ে যায়।
ছাগলের দুধ কোন রোগের প্রতিষেধক? ছাগলের রোগ কি? যক্ষ্মা রোগের প্রতিষেধক। ছাগলের দুধে বিশেষ কিছু অ্যান্টিবডি এবং সহজে হজমযোগ্য উপাদান থাকে যা যক্ষ্মা রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অত্যন্ত কার্যকরী। এ পর্যায়ে আমরা শুরু করছি চতুর্থ অধ্যায় বনায়ন। কোন বনের গাছে শ্বাসমূল থাকে? শ্বাসমূল থাকে কোন বনের গাছে? ম্যানগ্রোভ বনের গাছে। ম্যানগ্রোভ বা উপকূলীয় অঞ্চলের মাটিতে থাকে কি? অক্সিজেনের স্বল্পতা এবং মাটি কিরূপ থাকে? কাদাযুক্ত থাকে। বাতাসে ভাসমান অক্সিজেন নেওয়ার জন্য কি এখানকার গাছের মূলগুলো মাটির ওপরে মাথা তুলে দাঁড়ায়, যেমন সুন্দরীর শ্বাসমূল। বাংলাদেশের কোন বন দ্রুত হারে কমছে? দ্রুত হারে কমছে কোন বন? পাহাড়ি বন। জুম চাষ, বন উজাড় করে বসতি স্থাপন এবং অপরিকল্পিত পাহাড়ি গাছ কাটার কারণে বাংলাদেশে সবচেয়ে দ্রুত কমে যাচ্ছে পাহাড়ি বন। গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করে? কোন গ্যাস? সেটা হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড। গাছ বাতাস থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিজের খাদ্য গ্লুকোজ তৈরি করে এবং বিনিময়ে আমাদেরকে জীবনের জন্য উপকারী অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। চারার গোড়া খড়, লতাপাতা বা কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়াকে কি বলা হয়? ঢেকে দেওয়াকে বলা হয় হচ্ছে কি? মালচিং। মাটির রস ও আর্দ্রতা ধরে রাখা এবং আগাছা দমন করার জন্য চারার গোড়াকে ঢাকাকে মালচিং বলা হয়। এটি খড় বা কচুরিপানা দিয়ে করা সহজ। বনজ বৃক্ষের চারা রোপণের প্রথম ধাপ কোনটি? বনজ বৃক্ষের চারা রোপণের প্রথম ধাপ হচ্ছে কি? স্থান নির্বাচন। যে কোনো চারা রোপণের পূর্বে প্রথম কাজ হলো সঠিক স্থান নির্বাচন করা, আর সঠিক স্থান না হলে চারা ভালো আলো বাতাস না পেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃত্রিম বন কোনটি? কৃত্রিম বন হচ্ছে কি? সামাজিক বন। প্রাকৃতিক বন নিজে থেকেই গড়ে ওঠে, কিন্তু সামাজিক বন মানুষ তৈরি করে, যেখানে জনসাধারণ ও সরকার কি যৌথভাবে কাজ করে। সামাজিক বনায়নে কারা কাজ করে? কারা কাজ করে? উপভোগকারী। সামাজিক বনায়নের গাছপালা ও সম্পদের সুবিধা যারা পায় তাদের উপকারী বা উপকারভোগী বলা হয়। স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী ও সুবিধাভোগীরাই এতে শ্রম দেন এবং কি যত্ন নেন। বৃক্ষ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে কি? বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি। কেবল চারা বিক্রি মেলার লক্ষ্য নয়, প্রধান লক্ষ্য হলো মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করা। বন বিভাগ কত সালে সর্বপ্রথম জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলার প্রবর্তন করে? কত সালে? 1974 সালে। বন বিভাগ পরিবেশ সচেতনতা ও সবুজায়ন বাড়াতে সর্বপ্রথম 1994 সালে জাতীয় স্তরে বৃক্ষ মেলার প্রবর্তন করে। নিউজ প্রিন্ট কাগজের কাঁচামাল কি? নিউজ প্রিন্ট কাগজের কাঁচামাল হচ্ছে কি? গেওয়া কাঠ। ম্যানগ্রোভ বনের গেওয়া কাঠ নরম প্রকৃতির হওয়ায় খুলনা নিউজ প্রিন্ট পেপার মিলে এটি কাগজ তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। প্রতি বছর কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? কোন তারিখে? সেটি হবে হচ্ছে কি? 5 জুন। 5 জুন কি? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে প্রতি বছর 5 জুনকে কি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। পাহাড়ি বনের প্রধান শ্রেণী কি? পাহাড়ি বনের প্রধান শ্রেণী হচ্ছে কি? হাতি। রয়্যাল বেঙ্গল টাইগার থাকে ম্যানগ্রোভ বনে অর্থাৎ সুন্দরবনে, কিন্তু বাংলাদেশের পার্বত্য ও পাহাড়ি বনাঞ্চলের অন্যতম বন্য প্রাণী হলো হচ্ছে কি? হাতি। সামাজিক বনায়নে কারা জড়িত? সামাজিক বনায়নে জড়িত হচ্ছে কারা? অংশীজন। সামাজিক বনায়নের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন সংশ্লিষ্ট অংশীজন বা উপভোগকারী সমাজ, যারা বনের যত্নের পাশাপাশি লভ্যাংশ পান। গাছ প্রচ্ছেদনের মাধ্যমে কোনটি কমায়? কোনটি কমায়? তাপমাত্রা কমিয়ে দেয়। প্রচ্ছেদন প্রক্রিয়ায় গাছের অতিরিক্ত পানি বাষ্প আকারে বের হয়ে যায়, ফলে আশেপাশের পরিবেশ ঠান্ডা থাকে এবং কি তাপমাত্রা হ্রাস পায়। বৃক্ষের চারা রোপণের উত্তম সময়কাল কখন? উত্তম সময়কাল হচ্ছে কি? বর্ষাকাল। বর্ষাকালে পর্যাপ্ত পানি পাওয়া যায় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকে, তাই এ সময় চারা রোপণ করলে শিকড় সহজে মাটিতে ধরে যায় এবং চারা বাঁচার হার কি সবচেয়ে বেশি থাকে। গাছের শিকড় ছাঁটাই করাকে কি বলে? ছাঁটাই করাকে বলা হচ্ছে কি? প্রুনিং বলা হয়। গাছের অতিরিক্ত বা অপ্রয়োজনীয় শিকড় এবং ডালপালা ছাঁটাই করার বৈজ্ঞানিক পদ্ধতিকে কি? প্রুনিং বলা হয়। বনজ বৃক্ষের চারা রোপণের প্রথম ধাপ কোনটি? প্রথম ধাপ হচ্ছে কি? স্থান নির্বাচন করা। বনজ বৃক্ষ রোপণ পরিকল্পনার একদম সূচনাতেই মাটির বৈশিষ্ট্য ও আলোর সুবিধা বিবেচনা করে স্থান নির্বাচন সম্পন্ন করতে হয়।
চারা রোপণের আগে হার্ডেনিং করতে হয় কেন? হার্ডেনিং করার কারণটা কি? কারণ হচ্ছে মৃত্যু হার কমে। নার্সারি থেকে চারা সরাসরি রোপণ না করে বাইরের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার প্রক্রিয়াকে হার্ডেনিং বলে। এতে রোপণের পর চারার মৃত্যু হার কমে যায়। বাংলাদেশে বনায়নের উত্তম মাস কোনটি? উত্তম মাস হচ্ছে কোনটা? যে জুন জুলাই মাস। বর্ষাকালের শুরু অর্থাৎ জুন জুলাই মাস বাংলাদেশে চারা রোপণের সবচেয়ে উপযুক্ত ও আদর্শ সময়। গর্তে সার প্রয়োগের কতদিন পরে চারা রোপণ করতে হয়? কতদিন পরে? 10 থেকে 15 দিন পরে। গর্তে সার প্রয়োগ করে সাথে সাথে চারা রোপণ করলে সারের গ্যাসে চারা মারা যেতে পারে, তাই সার মাটির সাথে মিশিয়ে 10 থেকে 15 দিন রেখে দেওয়া আবশ্যক। পাহাড়ি বনের প্রধান গাছ কোনগুলো? প্রধান গাছ হচ্ছে পাহাড়ি বনের যেগুলো হচ্ছে কি সেগুন, চাপালিশ। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি বনাঞ্চলের প্রধান ও মূল্যবান কাঠের গাছ হচ্ছে কি সেগুন ও চাপালিশ। জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জাতীয় উদ্যান কোথায়? ভাওয়াল ও মধুপুরে অবস্থিত। শাল বৃক্ষ সমৃদ্ধ ভাওয়ালের বা গাজীপুরের ভাওয়াল এবং টাঙ্গাইল ময়মনসিংহের মধুপুর জাতীয় উদ্যান হিসেবে বিশেষভাবে সংরক্ষিত। বাংলাদেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি আছে? কত ভাগ আছে? 17 ভাগ রয়েছে। বর্তমানে সরকারি হিসাব ও পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মোট বনভূমির বা মোট ভূমির প্রায় 17% বনভূমি রয়েছে। জোয়ার ভাটা হয় কোন বনে? কোন বনে? ম্যানগ্রোভ বনে জোয়ার ভাটা হয়ে থাকে। সমুদ্র উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ার কারণে একমাত্র ম্যানগ্রোভ বন বা সুন্দরবনে প্রতিনিয়ত বা প্রতিদিন নিয়মিত কি জোয়ার ভাটা ঘটে থাকে। একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ন্যূনতম কি পরিমাণ বনভূমি থাকা প্রয়োজন? কি পরিমাণ? 25% বনভূমি থাকা প্রয়োজন। পরিবেশবিদ ও জলবায়ু বিজ্ঞানীদের মতে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে যে কোনো দেশের মোট আয়তনের ন্যূনতম 25% বনাঞ্চল থাকা জরুরি। গাছের ডালপালা ছাঁটাই করতে হয় কখন? শীতকালে ছাঁটাই করতে হয়। শীতকালে গাছের বৃদ্ধি কিছুটা সুপ্ত বা ধীর থাকে, তাই এ সময় গাছের ক্ষতের প্রভাব কি কম পড়ে। এজন্য ডালপালা ছাঁটাই বা প্রুনিং শীতকালেই করা উত্তম। বৃক্ষ ড্রেসিং করার কারণ কোনটি? বৃক্ষ ড্রেসিং করার কারণ হচ্ছে কি ছত্রাক দমন। গাছের ডালপালা পর কাটা অংশে পেস্ট বা কেমিক্যাল লাগানোকে ড্রেসিং বলা হয়, যার প্রধান কাজ হলো কাটা স্থানে ছত্রাকের আক্রমণ বা সংক্রমণ রোধ করা। ফল মেলার আয়োজন করে কোন প্রতিষ্ঠান? কোন প্রতিষ্ঠান? সেটা হচ্ছে কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফল চাষের প্রচার ও উন্নত ফল জাতের প্রদর্শনের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতি বছর ফল মেলার আয়োজন করে থাকে। তো এই ছিল কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ, সবগুলো অধ্যায় একসাথে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ সকলকে।